সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সৌজন্যে দৃষ্টিকোণ দেখার জন্য। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব রাজনীতির হালচাল নিয়ে। আর এর জন্য আমার স্টুডিওতে দুইজন অতিথি আলোচক উপস্থিত রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন সুহাস সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট, আপনাকে স্বাগতম। আমার বাম দিকে রয়েছেন মহিউদ্দিন খান মোহন, রাজনৈতিক বিশ্লেষক, আপনাদের দুজনকে স্বাগতম। দর্শক মণ্ডলী, আমরা জানি রাজনীতি এখন কিছুটা নির্বাচনমুখী, আর এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো। আমি সুহাস সিংহ রায় আপনার কাছে একটু আসতে চাই যে রাজনীতিতে একটি নতুন মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি। অনেক দুই দলই কিছুটা রাজনীতিতে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। এরই মাঝে বেগম জিয়া তিনি লন্ডনে গেলেন, যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তিনি একেবারেই পারিবারিক সময় কাটানোর জন্য তিনি সেখানে গিয়েছেন। আবার বলা হচ্ছে যে রোড ম্যাপ ইলেকশনের যে কি সহায়ক সরকার ঘোষণা করাবে সেটি লন্ডন থেকে আসার পরেই তিনি ঘোষণা করবেন। একদিকে বলছেন এটি একান্ত সফর, আবার বলছেন সেখান থেকে তিনি এসে করবেন। মানে একটা কন্ট্রাডিক্টরি, মানে এটিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। জনাব মহিউদ্দিন খান মোহন, তাকে আমার শুভেচ্ছা এবং দর্শকদেরকে আমার নিরন্তর শুভেচ্ছা। আমি বিএনপির যে নানা রকম রাজনৈতিক কার্যকলাপ, কেন আপনারা দৃষ্টিকোণ অনুষ্ঠানের যে বিষয়ে আমরা একটু দৃষ্টি দেবো এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে যে আমরা সহায়ক সরকার, বিলেত গমন এবং সেখান থেকে নানা রকম সহায়ক সরকারের প্রস্তাবনা আসা, আবার ব্যক্তিগত সফর বলছেন, চিকিৎসার জন্য সফর বলছেন, আবার রাজনীতিতে নানান রকম হুমকিও আমরা শুনছি। এই যে সবকিছু মিলে বাংলাদেশের রাজনীতি কিন্তু জটিল আবর্তে কিন্তু ঘুরপাক খাচ্ছে। আমরা সবাই খুব অপার আগ্রহে অপেক্ষা করছি যে 2018 সালে যে নির্বাচনটি হবে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং বিএনপি অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের গত নির্বাচনের যে পরাজয়, আবার উল্লেখ করছি, কেননা এই নির্বাচনে অংশগ্রহণ না করে তারা কিন্তু নীতিগতভাবে পরাজয়টা মেনে নিয়েছেন এবং এটি কি তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল বলে আপনি মনে করেন? বিএনপি সকল সমর্থকই মনে করে, ওই সময়ই মনে করেছে। বিএনপি যারা ভালো চায় তারাও মনে করেছে এবং বিএনপি যারা ভালো চায় তারা অধিকাংশ মনে করে এই দলটি এত দ্রুত সময়ের মধ্যে তারা যুদ্ধাপরাধী দলের কাছে মস্তক বন্ধক দিয়েছে। এবং আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই, এই দলটি তখন যে রাজনীতিতে আসলো না বা রাজনৈতিক যে ভুল সিদ্ধান্ত নিল, এটির মূল কারণ কি হতে পারে আপনি মনে করেন? বা নির্বাচনে আসলো, আমি তো প্রায় যে কথাটি বলি, খুব কঠিন একটি শব্দ, অনেকে এটা বুঝতে চান না, বিএনপি নেতৃবৃন্দরাও বুঝতে চান না এই শব্দটির শব্দার্থ। অবিমর্শকারিতা। বিএনপি একটি অবিমর্শকারী দল, অর্থাৎ যদি বাংলায় করি আমরা একটা তৎসম শব্দ, অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করা। এটা যেমন এক অর্থ ঠিক, আবার বিএনপির যারা নীতি নির্ধারক কিংবা তারা দেশীয় এবং আন্তর্জাতিক তাদের মিত্র, তারা খুব ভালো করে জানে এই দলটি জন্মলাভের পর থেকে সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে ষড়যন্ত্রের মধ্য দিয়ে। সব সময় আপনি সেই বিচারপতি সাহেবের তার বই, ছোট একটি বই বঙ্গভবনের লাস্ট ফেজ, সেখানেও তিনি উল্লেখ করেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কিভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা কিভাবে ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন, তারা কিভাবে ক্যান্টনমেন্টের রাজনীতির আলোচনা করতেন এবং সেখানে প্রতিনিয়ত বৈঠক করতেন। তিনি ওখানে লিখেছেন এক জায়গায়, অফকোর্স আওয়ামী লীগ ওয়াজ নট দেয়ার। রাজনৈতিক দল হিসেবে বিএনপি কখনো বিকশিত করেনি, তাদের জীবনে একবারই সুযোগ হয়েছে, 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি সুযোগ লাভ করেছিল এবং সেই নির্বাচনে যে কোনো ভাবে হোক তারা যখন জয়ী হয়ে যখন ক্ষমতায় এসেছিল, ওই 91 থেকে 96-এর যে সরকারটি, সেই সরকারের সময় তারা কিছুটা তারা মানুষের কথা চিন্তা করে রাজনীতি করবার চেষ্টা করেছে। একটি প্রশ্ন আপনার কাছে, তারপর আমি শেষ করি। তারা কখনোই কিন্তু অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল এই তত্ত্বে বিশ্বাস করেনি। তারা সবসময় মনে করেছে অফ দ্য কনস্পিরেসি, বাই দ্য কনস্পিরেসি অ্যান্ড ফর দ্য কনস্পিরেসি। যে কারণে তারা কিন্তু জনগণের দল গঠন করে মানুষের মন জয় করে ক্ষমতায় যাওয়ার এই চিন্তা কিন্তু কখনো করে না। এবং বিএনপির যারা দেশীয়
মুরব্বী এবং আন্তর্জাতিক মুরব্বী, তারা এটা জানে বলেই বারবার কিন্তু এরকম আত্মহনন মনস্কতার পথে বিএনপিকে ঠেলে দেন। কেন বিএনপির যিনি মূল নেতা, এখন বিশ্বত মূল নেতা, কিন্তু নির্ধারিত হন এই সেই বিলেত থেকে। অর্থাৎ সেই যে রাজনৈতিক জটিল একটি আবর্তে বিএনপি ঘুরপাক খাচ্ছে, এর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি যারা সমর্থক, বিএনপির যারা নানা কারণে বিএনপি সমর্থন করে, যারা নানা কারণে আওয়ামী লীগকে অপছন্দ করে, তাদের যে একটি সামষ্টিক যে সমর্থন, সেই সমর্থনটা যখন বিএনপি পায়, কিন্তু বিএনপি সেই সমর্থন ধরে রাখতে পারে না। এখন বিএনপির মধ্যে একটা গত 1 বছর যাবত একটা ধারণার জন্ম হয়েছে, নির্বাচন একটু হলেই তারা দূর করে তরতর করে ক্ষমতায় চলে আসবে। এমনকি কাজ গত 9.5 বছরে 8.5 বছরে তারা করেছে যে তাদেরকে ভোট দেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে। মানুষ পুড়িয়ে হত্যা করেছে, গবাদি পশুকে হত্যা করেছে, পাঠ্যপুস্তক পুড়িয়ে দিয়েছে, ছাড়খাড় করে দিয়েছে, স্কুল জ্বালিয়ে দিয়েছে, এবং একটি কাজ দেখাতে পারবে গত 8.5 বছরে তারা সংসদে যায়নি। এখন নাই সংসদে, তারা নাই, নির্বাচনে যাননি। যারা সংসদে 5 বছর ছিলেন, তাদের বিরোধী দলের নেতা হিসেবে তিনি সংসদে মোট 22 দিন গিয়েছেন। এবং এই যে রাজনীতিতে অংশগ্রহণ না করা, জনসম্পৃক্তহীনতা তাদেরকে এমন দাঁড় করিয়েছে যে তাদেরকে ওই বারবার কাশিম বাজার কুঠিতে যেতে হয়, বারবার কাশিম বাজার কুঠির রাজনীতি বারবার করতে হয়। আমি আপনার কাছে আবারও ফিরবো, আমি একটু মহিউদ্দিন খান মোহনা আপনার কাছে ফিরতে চাই যে এই যে একটি দীর্ঘ সময় বেগম জিয়া রাজনীতিতে নাই বা বাংলাদেশের রাজনীতিতে তিনি অনুপস্থিত, ঠিক একই সময় তার বিরুদ্ধে কিন্তু একটি বিচারিক ব্যবস্থাও চলছে, সেখানে তার হাজিরা রয়েছে। ঠিক আমি জানি না যে তিনি কোর্টের অনুমতি নিয়ে গেছেন কিনা। তো এই সময় যদি তিনি মানে এই হাজিরাগুলাকে কিভাবে দিবেন, বা উনি অনেকে বলছেন যে কিছুটা মামলার ভয়েও তিনি দেশ ছেড়ে গিয়েছেন, এটি আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকভাবে বলা হচ্ছে। তো এই সার্বিক দিক বিশ্লেষণ করলে বিএনপির হাল ধরবে কে, আপনি কি মনে করেন? ধন্যবাদ। অনেকদিন পর সুহাইদার সাথে একসাথে কথা বলছি, বেশ দুইজন, আমরা মাঝে মধ্যে করি, তো তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে আমি শুনছিলাম, বাধ্যগত ছাত্রের মতো। তো তার একটা কথা জবাব ঠিক না, কথা পৃষ্ঠে কথা বলি। আমি কিন্তু বিএনপির পক্ষে বলছি না, আমার কথাগুলো হয়তো বিএনপির পক্ষে চলে যেতে পারে, একটা আশঙ্কা আমার আছে। উনি বলছেন বিএনপি গত 9.5 বছরে বা 9 বছরে কি এমন কাজ করেছে, 8.5 বছরে বিএনপি কি এমন কাজ করেছে জনগণ তাদেরকে একেবারে ভোট দিয়ে ক্ষমতা পাঠিয়ে দেবে। হ্যাঁ, আমি স্বীকার করি বিএনপি কোনো কাজ করতে পারেনি, সুযোগও তার ছিল না, তার দুর্বলতাও আছে। বিএনপি কাজ করার দরকার নেই তো। আওয়ামী লীগ যা কাজ করেছে গত 8.5 বছরে, ওইটার সুবাদেই বিএনপির বাক্সে ভোট পড়বে অনেক। কি করেছে আওয়ামী লীগের সারা বাংলাদেশে তাদের কর্মী ক্যাডাররা যে এক সন্ত্রাসের রাজত্ব তৈরি করছে, আর কিছুই দরকার নাই। ওই এক সন্ত্রাসের রাজত্বের কারণেই পাবলিক অতিষ্ঠ, তারা একটা সিল মারার সুযোগ চায়। এটা আমার অবজারভেশন, আপনার সাথে মিলতে পারে না। হার মানায় কি বিএনপির, সেই বিএনপির আর অত কাজ করার দরকার নেই। আপনি বলছেন আপনি তো বিচারক, আমার কথা শুনবেন। আপনি যদি আমার প্রশ্ন তাহলে 5 বছর হয়, দুজনে একসাথে হয়ে গেলে আমি শেষ। রেফারি আর খেলোয়াড় যদি আপনার দলে যদি 13 জন হয়, 12 জন হয়ে যায়, আমি তো 11 জন নিয়ে কিছু করতে পারবো না। আচ্ছা, আমার কথা হলো যে বিএনপি তেমন কিছু করার সুযোগ নেই, করতে পারবে, কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে ওটাই বিএনপি প্লাস পয়েন্ট, ওটাই বিএনপি পুঁজি হয়ে গেছে। এটা ধরুন গেল একটা। আরেকটা হলো যে উনি যে রহমানের প্রসঙ্গ টেনেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা, আমি এই দলের সাথে একসময় সম্পৃক্ত ছিলাম কিছুদিন আগেও, ষড়যন্ত্র করে সমস্যা নিশ্চয়ই আপনার মনে আছে 1977 সালের সম্ভবত ডিসেম্বরে জিয়াউর রহমান একটা বৈঠক ডেকেছিলেন দেশের সমস্ত রাজনৈতিক দলের। তখন বিএনপি সৃষ্টি হয় নাই, বাসারি ন্যাপ ছিল, আমি তখন ন্যাপের কর্মী ছিলাম, মশিউর রহমান জাদুরিয়া সাহেব। তখন জিয়াউর রহমান কি ছিলেন? উনি তখন হ্যাঁ চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর না, 77 ডিসেম্বর তো উনি তখন প্রেসিডেন্ট, রাইট, উনি তখন প্রেসিডেন্ট। 77 ডিসেম্বরে হয়েছিল জিনিস এটা, উনি তখন প্রেসিডেন্ট অলরেডি। সেখানে ভাসানী লেগ গেছে মশিউর রহমান জাদুরিয়া, আওয়ামী লীগ গেছে,
মুজাফফর লীগ গেছে, কমিউনিস্ট পার্টি গেছে, ডেমোক্রেটিক লীগ গেছে, সমস্ত রাজনৈতিক দলের প্রায় 40 থেকে 45 জন শীর্ষস্থানীয় নেতা বঙ্গভবনে জিয়াউর রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন কি করে সামরিক শাসন থেকে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা যায় পরামর্শ চেয়েছিলেন। সেখানে আওয়ামী লীগ কিন্তু অংশগ্রহণ করেছিল। এটা আওয়ামী লীগের খুব দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত ছিল জিয়াউর রহমান সাহেবের বৈঠকে যাওয়া। যদি তারা না যেতেন লস করতেন। ওখানে গেছেন বলেই পরবর্তীতে তারা রাজনীতি থেকে সুন্দরভাবে চলে আসতে পেরেছেন এবং একটা সুফত 21 বছর পর তারা ফিরে তার মানে কি আপনি এখানে আমার প্রশ্ন আছে না আমার এখানে আপনার শেষ করে নিয়ে তারপরে আবার প্রশ্ন করেন। সুতরাং জিয়াউর রহমান ষড়যন্ত্র করে নেয় নয়, উনি একেবারে পরিষ্কার সবার সামনে খোলাখুলি ভাবেই রাজনীতি উপস্থাপন করেছেন এবং উনি নিজেও রাজনীতিতে পার্টিসিপেট করেছেন। এখানে ষড়যন্ত্র করার অবকাশ নেই। এখানে সবাই আমার মহিউদ্দিন খান মোহনের কাছে একটি প্রশ্ন। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনীতি করছেন সেখানে জিয়াউর রহমানের ভূমিকা আছে, এরকম কিছু বলতে চাচ্ছেন আপনি? অফকোর্স জিয়াউর রহমান তখন সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করতেন। কোন ক্ষমতা বলেন? উনি ক্ষমতা পেয়েছিলেন, সেই ক্ষমতা আপনি নিজেও জানেন। তাকে ক্ষমতা কে ক্ষমতা দিয়েছে কে দিয়েছে? জানেন না আপনি? না বলেন না, জানেন না? 7 নভেম্বর কারা তাকে বন্দিত থেকে উদ্ধার করে রাষ্ট্রীয় ক্ষমতা পাদক দিবেন জানেন না? আজকে 21শে জুলাই 1976 সালে এই দিনে কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। আর এই কর্নেল তাহের কারণ এই কর্নেল তাহের সরাসরি গুলি করে হত্যা হুকুম দিয়েছিলেন আপনাদের সরকার। কাকে? কর্নেল তাহের সরকার। আজকে কর্নেল তাহেরের জন্য যদি আপনার এত দরদ, আমার মজার বিষয় না, 72 থেকে 75 পর্যন্ত যাশো যদি 15,000 বা 30,000 যেটা $100 পড়ে আপনি কিন্তু সরাসরি গুলি করে নাম বলতে পারবেন, $100 পড়ে আমি বলি নাই। কিন্তু আপনি বলছেন আপনি নাম বলুন 100 বলুন, তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? আজকে কর্নেল তাহেরের জন্য আপনাদের এত দরদ কেন? বলেন যে সুন্দরবনের ম্যানেজার সবাই গুলি করে মেরে ফেলতেন আপনারা, কিন্তু সেদিন গুলি করে মারেননি। কর্নেল তাহেরের গুলি করার আওয়ামী লীগ কখনো করেনি। আর বাপরে বাপ, গুলি করার বাংলাদেশে তো স্বাধীনতা উত্তর বাংলাদেশে তো গুলি ফুটাইছে প্রথম আওয়ামী লীগ। আপনি কি বলবেন আওয়ামী লীগ ফুটেছিল কোন জায়গায় কোন সেই কোন সময়? আপনি বলেন, আপনি দিতে হবে, আপনি বলছেন ব্যাখ্যা দিতে হবে। কেন ব্যাখ্যা দিন। আওয়ামী লীগ আপনি যদি ব্যাখ্যা পেতে চান আপনি একটা বই খুঁজে নেবেন কাইন্ডলি। ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ, স্বাধীন বাংলাদেশে কি বাংলাদেশের সূচনা পর্বে রাজনৈতিক হত্যাকাণ্ড, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ, আহমেদ মুসা সাংবাদিক, তার লেখা একটা বই আছে, পড়ে দেখেন, আমার প্রশ্নের জবাব পেয়ে যাবেন। যদি না পান পরবর্তী কোনো টকশো বাংলাদেশের রাজনীতির এনসাইক্লোপিডিয়া লেখক না, উনি একটু রাজনীতির এনসাইক্লোপিডিয়ার লেখক। সেখানে তো সাক্ষাৎকার বাংলাদেশ ঘুরেছেন নাসির আলী মামুন, কিন্তু ওনার বইকে আপনি রেফারেন্স করতে পারেন। অবশ্যই রেফারেন্স করতে পারেন। কিভাবে? উনি যদি বিচারপতি সায়েমের একটা চটি বইকে রেফারেন্স করতে পারেন, আমি আহমেদ করতে পারি। বাবা, কোথায় বিচারপতি সায়েম আর কোথায় আছে আহমেদ মুসা? অফকোর্স আহমেদ মুসা কি ফেলনাম নাকি? বাহ বাহ বাহ, উনি তো সাংবাদিক, প্রথমদশা সাংবাদিক, অনেকে তার নাম জানে, তার বই পড়েছে। আপনি তাকে উল্লেখ করলেন না? আপনি আজকে নিজেরা অবমূল্যায়ন করতেছেন, এটা আমি আজকে জানলাম। এখন শুনেন, এই আলোচনায় আমরা আবারও ফিরবো, একটি বিরতিতে যাবো। দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, বিরতির থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। যারা মহিউদ্দিন খান মোহন, আপনি একটি বিতর্কে নিয়ে এসছেন। সেই বিতর্কটি হচ্ছে, আপনি বলতে চেয়েছেন যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনীতিটি করছি সেটিতে জিয়াউর রহমানের অবদান রয়েছে এবং সেটিকে কিন্তু আপনি এখনো পর্যন্ত যুক্তিসঙ্গত কোনো প্রমাণ দিতে পারেননি। আমি কিন্তু আপনার সাথে কোনো বিতর্ক করব, আপনি সঞ্চালক। না, আমি দেখতে চাই এবং আপনি নিরপেক্ষভাবে সঞ্চালনা করবেন। এই প্রশ্ন যদি তুলতে হয় করবেন তার সময়ে। আমি আপনার ওই প্রশ্নটা চলে যাচ্ছি। বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়া, উনি এতদিন লন্ডনে থাকবেন, কি করবেন আপনারা বলছেন, অনেকেই কথা বলছে। উনি লন্ডনে গিয়েছেন, পার্টির পক্ষ থেকে বলা হয়েছে উনি চিকিৎসার জন্য গিয়েছেন, তার পায়ের চিকিৎসা, চোখের চিকিৎসা, এবং ওখানে তার বড় ছেলে আছে, ছেলের বউ, নাতিন আছে, ছোট ছেলের বউ আসছে, নাতিন আসছে, সবাই তারা থাকবেন। সম্ভবত ঈদুল আজহা সেখানে উনি উদযাপন করে তারপরে দেশে আসবেন। এতে কিন্তু মানে আমাদের সংবিধান অপবিত্র হয়ে যায়নি।
যেতেই পারেন। উনি তো সংবিধানের কোনো না, আমি বলি, বলতে দিন, আপনি মাঝখানে কথা বললে তো আমার সর্বনাশ, আপনার পৌষ মাস, কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে। যে উনি তো সংবিধানটা অবহিত করে ফেলেননি। উনি যেতে পারেন না বিদেশে চিকিৎসার জন্য, কেন যাবেন না? যাবেন, যতদিন লাগবে চিকিৎসা করাবেন। এটা নিয়ে তো প্রশ্ন কেন? আর আমি সবচেয়ে অবাক হয়েছি, আমরা রাজনীতিবিদদের কাছ থেকে রাজনীতিবিদ সুলভ কথাবার্তা শুনতে চাই, তাদেরকে আমরা শ্রদ্ধা করতে চাই, যে যেই দলই করুক, তাদের কাছ থেকে আমরা যে বক্তব্যটা শুনবো, একটা শব্দ শুনবো, একটা বাক্য শুনবো, সেটা হতে হবে মর্যাদা সম্পন্ন, তাদের ভিতরে ভাব মর্যাদা থাকতে হবে। কিন্তু বেগম খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে আওয়ামী লীগের কিছু দায়িত্বশীল নেতা নেত্রী যে সমস্ত মন্তব্য করছেন, এগুলোকে আমি একটা শব্দেই আখ্যায়িত করতে চাই, বালখিল্য কথাবার্তা। মামলার ভয়ে পালিয়ে গেছেন, উনি আর দেশে আসবেন না, সম্ভবত ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য, উনি আর দেশে আসবেন না। উনি কিভাবে বললেন যে বেগম খালেদা জিয়া দেশে আসবেন না? আমি আজকে বলি, আমি তো বিএনপির সাথে এখন সম্পৃক্ত না, তারপরে বলি, সত্য কথাটা বলতে হবে। আমার বিএনপির পক্ষে যেতে পারে, কিন্তু বলছি যে আমি বিএনপির পক্ষে বলবো না, কিন্তু আমার কথা বিএনপির পক্ষে চলে যেতে পারে। বেগম খালেদা জিয়া যে কোনো প্রতিকূল অবস্থায় বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন এমন কোন নজির নেই, জাননি। ইভেন 111 যেটাকে বলা হয় জরুরি অবস্থার সময়, তাকে প্রায় বেঁধে এয়ারপোর্টে নেওয়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু উনি বলেছিলেন যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও আমার কোনো ঠিকানা নেই, আমি বাংলাদেশে থাকবো, মরলে আমি বাংলাদেশের জনগণের সাথে মরবো, এখানেই বাঁচবো, না এখানেই মরবো, কিন্তু আমি যাব না। উনি সেই নেত্রী, ওনার সাহস আছে, উনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না। আবার ফিরবো, আমি একটু সুভাষ সিং রায়ের কাছে যাবো। সুভাষ সিং রায় অবশ্যই আপনার কাছে ফিরবো, আবার ফিরবো। সুভাষ সিং রায়, আপনার সম্রাট বাবর তার নিজের জীবনে নিজেই লিখেছিলেন বাবর নামা। না, তবে আমার একটি প্রশ্ন, উনি ওনার কাছে যে প্রশ্নটি ছিল, যে প্রশ্নটি উনি আমাকে সঞ্চালক ভাবে এড়িয়ে গেলেন, সেই একই প্রশ্ন আমার কাছে উনি বলতে চেয়েছেন। এটি কিন্তু একটি রাজনীতির বড় কথা, যে তিনি বলতে চেয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি শুরু হয়েছে, সেখানে জিয়া রহমানের অবদান আছে। অবশ্যই আপনি এই যুক্তিটি খণ্ডাবেন না, অবদানের কথা কিন্তু বলি নাই, যে ডেকেছিলেন সবাই গিয়েছিল সেখানে, আপনি একটু মন দিয়ে শুনবেন দর্শক, দর্শক আপনারা সাক্ষী রইলেন। আমি যেটা বলেছিলাম যে সম্রাট বাবর যে বাবরনামা লিখেছিলেন, সে বাবরনামা তার নিজের শৌর্য বীর্যের কথা বলেছিলেন, নিজের সংগ্রামের ইতিহাস কথা বলেছিলেন। আর মহিউদ্দিন খান মোহন এতক্ষণ ধরে খালেদা নামার উনি ব্যক্ত করলেন, বেগম খালেদা জিয়া কোথা থেকে আসলেন, কিভাবে আসলেন, কিভাবে গণতন্ত্রের রাজনীতিতে উনি প্রতিষ্ঠিত হলেন। এর বিপরীতে আমি যদি বলতে যাই, খুব কটু বাক্য আসবে, আমি সেই কটু বাক্যে যাব না। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিতে যে কথা বলছেন, জিয়াউর রহমানের জন্মই হয়েছে কিন্তু রাজনীতিতে তার সামরিক যন্ত্র যান্ত্রিক গহ্বরে। উনি বলছেন মিটিং ডেকেছিলেন, কোন ক্ষমতা বলে? কে তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল? যেই ভদ্রলোক তিনি চাকরিতে, সরকারি চাকরি থাকা অবস্থায় পদত্যাগ না করে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন। পৃথিবীর ইতিহাসে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে সরকারি চাকরির থেকে পদত্যাগ না করে নির্বাচন করেছেন, জিয়া রহমান সাহেব করেছেন। এবং এই কথাগুলো যখন উঠে না হয়, অনেক কাদা ছোড়াছুড়ি হবে, অনেক খারাপ কথা বেরিয়ে আসবে। 11 মাস ব্যাকডেট দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে সেই ব্যাকডেটকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করেছেন। খুবই দুঃখজনক ঘটনা। এখন এই কথাগুলো যদি মোহন ভাই, যদি দর্শকের প্রশ্ন আছে, জি দর্শক, সালাম আলাইকুম। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন বলতে। আমার একটি প্রশ্ন আজকের আলোচনার জনাব মহিউদ্দিন খান মোহন আলোচকের কাছে। প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস একটি দীর্ঘায়িত এবং লম্বা ইতিহাস, এবং তিনি কিছুক্ষণ আগে যে কথাটি বললেন যে বর্তমানে মানে বিএনপির নেত্রী খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে যে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ধরনের বালখিল্য বক্তব্য দিচ্ছে, উনি কিছুক্ষণ আগে যে বললেন যে আওয়ামী লীগের রাজনীতিতে জিয়াউর রহমানের অবদান সংশ্লিষ্ট বিষয়টি, এটা কি কোনো বালখিল্য বক্তৃতা বা কোনো কথা হয় কিনা? ধন্যবাদ। এবং ওই যে মোহন ভাই বললেন না যে বেগম খালেদা জিয়া বলেছেন আমার বাংলাদেশ ছাড়া কোথাও ঠিকানা নাই। আমি একটু পিছন দিকে যাই, বলছেন তো আছে তো, আমি একটু পিছন দিকে যাই। আইব খান এক সময় বলতেন, তার একটা বই লিখেছিলেন, ফ্রেন্ডস নট মাস্টার্স।
তা ওটাই বাংলা অনুবাদ করে বেগম খালেদা জিয়ারা বলতেন আমাদের বন্ধু আছে প্রভু নাই। এমন হলো আইয়ুব খানের একেবারে বাংলা অনুবাদ। আপনি বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমান সাহেব এবং বিএনপির যে জন্মের ইতিহাস, ভালো কথা বলা যাবে না, বিএনপির যে জন্মের ইতিহাস, এটা যদি আপনি ঠিকই খুঁজতে যান ভালো করে খুঁজে বেরোবে না। আপনার দৃষ্টিতে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 5 দিনের মাথায় 20 আগস্ট খন্দকার মোস্তাক যে অর্ডিন্যান্স জারি করেছিলেন, ইন্ডিমনিটি অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সকে আইনে পরিণত করেছেন জিয়াউর রহমান সাহেব। সংসদে তিনি মোস্তাক কি বিএনপি করতো? আপনার প্রসঙ্গ তো ভিন্ন, আপনার প্রসঙ্গ ভিন্ন। মোস্তাক কি বিএনপি করতো? বললেন তো আপনি যদি নবাব সিরাজউদ্দৌলার তিনি যিনি সিপাহ সালার ছিলেন মীর জাফর কি আজকে কি বলবেন সিরাজউদ্দৌলার লোক? কিংবা বাংলা ছিল এক সময় প্রধান সেনাপতি, সেটাই ভিন্ন প্রেক্ষাপট। এগুলো গুলিয়ে ফেলবেন না। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির জন্ম হয়েছে এক চিমটি মুক্তিযোদ্ধা, রাজাকার আল বদর আল শামস আর একজক সমাজের বিভিন্ন উচ্ছিষ্ট অংশ এই যে ঘোটা দিয়ে হয়েছে বিএনপি। সেই বিএনপি থেকে আপনি বলছেন যে বিএনপি রাজনীতির মুক্তি এসেছে। আমি তো বললাম বিএনপি 91 থেকে 96 তার জন্মের ইতিহাসের মধ্যে সবচেয়ে স্বর্ণকাল সময় গিয়েছে। 91 থেকে 96 আমাদের অপেক্ষাকৃত একটি ভালো বিএনপিকে আমরা দেখেছি। এছাড়া জন্মের ইতিহাসে কোন ভালো কাজ কিন্তু কিঞ্চিত ভালো বলেছেন এবং বঙ্গবন্ধু মৃত্যুর পর আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলবার জন্য, বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলবার জন্য জিয়াউর রহমান সাহেব এমন কোন কাজ নাই সে কাজ করে নাই। এমনকি 79 পার্লামেন্টে যখন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে যায়, যখন তাদের গঠনতন্ত্র ঘোষণাপত্র জমা দেয়, সেখানে যেহেতু বঙ্গবন্ধুর নাম উল্লেখ ছিল, স্বাভাবিক কারণে বঙ্গবন্ধুর ছবি ছিল, দ্রুত একদিনের মধ্যে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, রাজনৈতিক দল বিধি যেটা প্রণয়ন করা হয়েছিল, সেই বিধিতে উল্লেখ করা হলো যার নামে জীবিত অথবা মৃত কোন ব্যক্তি, যার নামে কোন আবেগ ঘনীভূত হয়, আবেগ উৎসাহিত হয়, তার নাম গঠনতন্ত্রের ঘোষণাপত্রে ব্যবহার করা যাবে না। বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে গঠনতন্ত্র ঘোষণাপত্র জমা দিতে বলা হয়েছে আওয়ামী লীগের। দিয়েছিল কি? আর সেই রাজনীতি দিয়েছিল, রাজনীতি বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতির জন্ম দিয়েছে বিএনপি। এবং আজকে এই যে ছাত্র রাজনীতি যে নিয়ে আমাদের অবস্থা চলছে, ছাত্র রাজনীতি নিয়ে টালমাটাল অবস্থা চলছে, সম্পূর্ণ দায়ী হচ্ছে জিয়াউর রহমান সাহেব। তিনি মেধাবী ছাত্রদেরকে নিয়ে গিয়েছিলেন, তিনি মেধাবী ছাত্রদেরকে মস্তক ধোয়া করতে চেয়েছিলেন এবং এই রাজনৈতিক দলগুলি যেটা বললেন যিনি, সেই রাজনীতিতে উল্লেখ করা হয়েছিল প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনে ছাত্র সংগঠন থাকিতে হইবে, বাধ্যতামূলক। কি কারণে? বাংলাদেশের ছাত্র রাজনীতি কখনো জাতীয় সংগঠনের সঙ্গে সংযুক্ত ছিল না। আমি আপনার আলোচনা আসি, আমরা দুই আলোচনার জন্য উঠেছি, আমরা বিরতি নিয়ে আসি। দর্শক একটি বিরতি যাচ্ছে, বিরতি থেকে ফিরে আবারও দুই আলোচকের কাছে আমরা ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। জনাব সুভাষ সিংহ, আপনি বলছিলেন জিয়াউর রহমান সাহেবের নিয়ে আর অধিক বাকবিস্তার নাই বা করলাম। তার সম্বন্ধে সবচেয়ে ভালো বলেছেন মুখলেসুর রহমান সিধু মিয়া। মশিউর রহমান যাদবের কথা বললেন না, তার আপন ভাই। তিনি তার সাক্ষাৎকারে বলছেন যে জিয়াউর রহমান সাহেব বাংলায় লিখতে এবং পড়তে জানতেন না, প্রথমে উর্দুতে লিখতেন, সেটাই অনুবাদ করে তিনি বক্তৃতা দিতেন। এটা হুবহু সাক্ষাৎকার বেরিয়েছে এবং আমার কথা নয়, এবং কোন হেলাফেলা পত্রিকা বের হয়নি। আজ থেকে 1 বছর আগে প্রথম আলোর যে ত্রৈমাসিক, সেই পত্রিকায় কিন্তু এটা পুরো সাক্ষাৎকারটি ছাপা হয়েছে। এখন সংবিধান অপবিত্রের কথা বলছেন। বাংলাদেশের সংবিধানকে তছনছ করেছে কে? বিএনপি। বিএনপি বাংলাদেশের যেই লক্ষ্য নিয়ে, যেই মূল চেতনা নিয়ে, যেই বাংলাদেশের মানুষের আশাকাঙ্ক্ষা ধারণ করে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানকে তছনছ করে দিয়েছে। এখন বলছে সংবিধান, এখনো পর্যন্ত বিএনপির নেতারা 3-4 বছর আগে বলছে সংবিধান নাকি তেজপাতা। আমি নাম উল্লেখ করলাম না, এই যে প্রেক্ষাপট। এবং আমরা বললাম যে বিএনপি সব সময়
যুদ্ধাপরাধীর দলের কাছে মস্তক বন্ধক দেয় বলে তারা কোন জনসম্পৃক্ত রাজনীতির সাথে যুক্ত হতে পারে না। এবং সবসময় তারা এটি এমন এমন রোগের মধ্যে পড়ে, যেমন নতুন রোগের নাম হচ্ছে অভিযোগনামা। তাদের একটা রোগ হয়েছেন, তার নাম হচ্ছে অভিযোগনামা। কথা বলতেই থাকে, ওই পল্টনে একটা গণমাধ্যমের ক্যামেরাগুলো যায়, প্রতিদিন সকালবেলা একই গ্রামাফোন রেকর্ড বাজাতেই থাকে। এই রেকর্ডের শেষ নাই, এবং একই কথা, খারাপ বড়ি থর বড়ি খারাপ। আপনি উত্তর দিতে পারবেন কর্নেল তাহেরকে আপনি কোন আইনে বলে হত্যা করেছিলেন? কর্নেল তাহের রাজনীতি নিয়ে আমার ব্যাপক তার বিরোধিতা আছে। কর্নেল তাহের কর্মকাণ্ড নিয়ে আমার অনেক অভিযোগ আছে, অনেক বিরোধিতা আছে। আপনি একজন পঙ্গুমুক্ত যোদ্ধাকে আপনি ফাঁসিতে ঝোলালেন কোন আইনের বলে? আপনি বলছেন জিয়া রহমান সাহেব মিটিং ডেকেছিলেন কোন ক্ষমতা বলে? আপনি তো সরকারি কর্মকর্তা হয়ে, সরকারি চাকরিজীবী হয়ে পদত্যাগ না করে নির্বাচন করেছেন। আপনার তো এদের বিচার হওয়া উচিত। বাংলাদেশের রাজনৈতিক মানুষ, বাংলাদেশের মানুষ এগুলো সব অনেক কিছু মাফ করে দিয়েছে। কারণ বাংলাদেশের যা কন্দ কারখানা আপনারা করেছেন, বঙ্গবন্ধু মাত্র বেঁচেছিলেন 1314 দিন রাষ্ট্রীয় ক্ষমতায়। একটি টেলিফোন আছে। দর্শক সালাম আলাইকুম। জি, আমার প্রশ্নটা কাছে, ওনারা যে প্রত্যেকটা কোথায় ভাষায় যে কোনো অনুষ্ঠানে ওনারা গণতন্ত্র গণতন্ত্র নেই করতেছে, তো আমার প্রশ্নটা নিজে তো গণতন্ত্র করেন না, তার কারণ উনি আইনের সঙ্গে বিশ্বাসী না হয়ে উনি আইনকে কিছুটা উনি নষ্ট করে। তো ওনাদের থেকে আমাদের কি গণতন্ত্র শিক্ষা আর কি আইনের প্রতি আসবো, তো আমার সাধারণ প্রধান হিসেবে আমি কি করতে পারতাম বাংলাদেশের আইনের প্রতি? ধন্যবাদ আপনাকে। আমি শেষ করে আনছি। আপনি ক্ষমতায় এসেই তার আগে যে কাজটি করেছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, আপনি জেলখানা সব গেট খুলে দিয়েছেন। কাদের জন্য? যুদ্ধাপরাধীর যাদের বিচার হচ্ছিল 11,000 যুদ্ধবন্দীকে আপনি একদিনে ছেড়ে দিয়েছেন। আপনি পত্রিকার প্রজ্ঞাপন দিয়েছেন যাদের নাগরিকত্ব বাতিল হয়ে গিয়েছে তারা যদি আবেদন করেন তার নাগরিকত্ব ফেরত দেওয়া হইবে। লজ্জা লাগে না এখন বলতে? যারা নাগরিকত্ব ফেরত পেয়েছিলেন তারা কারা কারা ছিলেন? জি, এবং এই যে প্রক্রিয়া, আপনি বেগম খালেদা জিয়ার সঙ্গে আজকে বর্তমান প্রধানমন্ত্রী যদি তুলনা করেন, আমার খুব হাসি পায়। কারণে বাংলাদেশের রাজনীতি করতে চাই না, রাজনীতির প্রেক্ষাপটে তারা দুইজন দুই জায়গায়। শেখ হাসিনা মতো আছেন, গণতন্ত্রকে বাংলাদেশে আবার ফিরিয়ে এনেছেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যিনি দেশে যখন আসেন 1981 সালের 17 মে, যে আমি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করব। সময় কম, আমি একটু মহিউদ্দিন খান মোহন আপনার কথা শুনতে চাই। ধন্যবাদ। আমি ওই সুভাষবাবুর কথা অত বিশ্লেষণে যাবো না। দুইটা উনি প্রশ্ন করেছেন, দুইটা প্রসঙ্গ, আমি অনেকগুলো প্রশ্ন, আমি শুধু দুইটা প্রশ্নের পাল্টা প্রশ্ন করবো। উনি বলছেন যে উত্তর দিবেন না, এটা আমার প্রশ্নগুলি উত্তর আছে। কোন ক্ষমতা? একটি ফোন, দর্শকের প্রশ্ন। দর্শক সালাম আলাইকুম। দর্শক আপনার নাম কি বলে প্রশ্নটি করুন। হ্যালো স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমি চাঁদপুর থেকে বলছি। বিএনপি লন্ডন যাত্রার কারণে আওয়ামী লীগ পক্ষ থেকে অনেকগুলো মন্তব্য এসছে, এটা স্বাভাবিক, এটা খারাপ লাগারই কথা। কিন্তু আমার কথা হচ্ছে উনি তো 3 বিরোধী দলের কথা বলতেছি, উনি 3 প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু উনি রাজনীতিতে সক্রিয় না। তাহলে উনি আবার ক্ষমতা আসার জন্য খুব উদ্গ্রীব। তো এই ক্ষেত্রে উনি আসলে কি হচ্ছে, ক্ষমতাকে ওনার হাতে উঠিয়ে দেওয়া হবে, না উনি আন্দোলন সংগ্রাম এর মাধ্যমে উনি রাজনীতি করবে? ধন্যবাদ আপনাকে। 2013 সালের একটা প্রশ্ন, 2013 সালের 31শে ডিসেম্বর একটি বিদেশি পত্রিকায় তিনি কলাম লিখলেন তার নামে, বাংলাদেশকে সাহায্য দিবেন না। আপনি শুধু এই প্রশ্নের উত্তর দিন মন ভাই, এই নৈতিক অধিকার একজন নাগরিক রাখে কিনা? প্রশ্নের জবাব বোধ করছি না আমি। আপনি বলছেন 1977 সালের ডিসেম্বরে জিয়াউর রহমান যে বৈঠকটা ডেকেছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ কোন ক্ষমতা বলে ডেকেছিলেন, প্রশ্ন করতেই পারেন। ঠিক আছে, উনি তখন অনির্বাচিত রাষ্ট্রপতি দেশের, এবং তখন কোন রাজনৈতিক দল করেন না, ক্ষমতা দখলকারী রাজনীতি, এবং উনি বৈঠকটা ডাকলেন কোন ক্ষমতা বলে, এই প্রশ্ন উঠতেই পারে। সুভাষকে ধন্যবাদ। উনি, আপনি তখন কি কলেজের ছাত্র? না, আমি স্কুলের ছাত্র। আমি তখন
জগন্নাথে পড়ি, যাই হোক। আমার প্রশ্ন, ওই বৈঠকটা যদি অবৈধ হয়ে থাকে তাহলে আপনার দল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আপনার দল, আমার দল বলছিলাম, আপনি একসময় তো ছাত্রলীগ করতেন, আপনার দল, আপনার প্যারেন্ট অর্গানাইজেশন আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোন বিবেচনায় সেই বৈঠকে যোগদান করে, তারা প্রতিবাদ করে সেই বৈঠক বর্জন করলো ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য? শোনেন, কোন মোকাবিলা করতে ওই ষড়যন্ত্র মোকাবেলা করবার। দ্বিতীয়ত, আপনি বলছেন পিপিআর এর অধীনে গঠনতন্ত্রে কি কি একটা নির্দেশনামা জারি করছে, হ্যাঁ, যে ওই প্রয়াত কোন নেতা বা মরহুম কোন নেতার ছবি দেওয়া যাবে না, কথা বলা যাবে না, সেই গঠনতন্ত্র পরিবর্তন করে কি আপনারা পিপিআর এর জন্য জমা দিয়েছিলেন আওয়ামী লীগ? যদি দিয়ে থাকেন তাহলে ওইটা নিয়ে আর প্রশ্ন তুলতে পারবেন না, কারণ ওই আইনকে, ওই অর্ডিন্যান্সকে স্বীকৃতি দিয়ে, ওই অর্ডিন্যান্সকে মান্য করে আপনারা সেই গঠনতন্ত্র জমা দিয়েছিলেন। যদি না দিতেন প্রতিবারে যে আমাদের এটা থাকবে, এই স্টেমিনা কেন ছিল না আপনাদের, এই সাহস কেন ছিল না যে আমরা যেটা বলছি এটা থাকবে, আমরা গঠনতন্ত্র জমা দেব না? আপনি তো ইতিহাস পাশ কাটিয়ে যাবেন। না, পাশ কাটিয়ে না, আমি সরাসরি ইনফরমেশন দিচ্ছি, পাশ কাটিয়ে না, আমি একদম কেটে দিচ্ছি। আপনারা যেটা ভুল আছেন, আপনার স্বচ্ছ দৃষ্টিটা আমার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিএনপি করে দিচ্ছে আপনাদের চোখে। বিএনপি রাজনীতি নিয়ে স্বচ্ছ হবে দেখেন, আমার প্রশ্ন নাই, আমার বেগম জিয়ার প্রশ্ন ফিরে যায়। একজন দর্শক প্রশ্ন করেছেন, উনি নিজেই উত্তর দিয়ে দিয়েছেন, আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় যাওয়া যায়, নির্বাচন করেই ক্ষমতায় যেতে হবে। বেগম খালেদা জিয়ার দল বিএনপি নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়, তাদের একটা নির্বাচনের সিস্টেমের ব্যাপারে তাদের একটা দাবি আছে। তারা কি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে? দাবি আছে। আবার আপনি জন্ম, আমার কথা বলতে পারবো না, আপনি বলেন, আপনি তো পাবেন, আপনার খাবার দেওয়া হবে, আবার আপনি খাবেন, কিন্তু আমার খাবারটা রানি করেন কেন ভাই? আমার ভাঙে কম করে না খাবার। তো এখন কথা হলো, উনি লন্ডনে গেছেন, তা নিয়ে আওয়ামী লীগের নেতা নেত্রীরা যে সমস্ত কথা বলছেন, এগুলো আসলে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা রিয়াকশন দিয়েছেন যেটা শিষ্টাচার বহির্ভূত। আমার কাছে মনে হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক বক্তব্যের সাথে আমার মতবিরোধ থাকে, এই বক্তব্যটা সঠিক। রাজনৈতিক নেতৃবৃন্দের রাজনীতিবিদ সুলভ বক্তব্য দেওয়া উচিত এবং আরেকজন রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলা উচিত। উনি লন্ডন গেছেন চিকিৎসা করাতে, গেছেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে, এবং উনি ফিরে আসবেন। এখন আদালতের যে প্রসঙ্গটা আপনি তুলেছিলেন যে আদালতের মামলা বিচারাধীন, হ্যাঁ, আদালত থেকে যদি অনুমতি না নিয়ে উনি কোনো অপরাধ করে থাকেন, অন্যায় করে থাকেন, আইন লঙ্ঘন করে থাকেন, ওটা তো আদালত দেখবেন, যেহেতু মামলার তারিখ আসে সামনে। এবং উনি তো দেশে ফিরবেন। ওবায়দুল কাদের সাহেব বললেন উনি পালিয়ে গেছেন, পালিয়ে তো যান না খালেদা জিয়া, কোনোদিন যান না, এই কথাটা কিন্তু আগে বলেছি একবার আমি। কিন্তু ওবায়দুল কাদের সাহেবদের দলের অনেকের কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস আছে। বিএনপির পালিয়ে যাওয়ার ইতিহাস নিয়ে আপনার কাছে আমি ফিরবো একটি বিরতি নিয়ে। দর্শক, একটি বিরতি যাচ্ছি, বিরতির থেকে ফিরে আবার আলোচনায় আসবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পর। জনাব মহিউদ্দিন খান মোহন, আপনি বলছিলেন আমরা একদম শেষ পাতে, আপনার সময় 3 মিনিট। 3 মিনিট, ধন্যবাদ। অনেক সময় তো, এখন 3 মিনিট অনেক সময়, অনেক কিছু বলা যাবে। তার কথা হচ্ছে যেটা বলছিলাম যে রাজনীতিবিদের মতোই কথা বলা উচিত, তাদেরকে আমরা শ্রদ্ধা করতে চাই। বেগম খালেদা জিয়া ফিরে আসবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, সঠিক সময়ে ফিরে আসবেন। হয়তো 2 মাস আপনি আগে বলতে পারেন না, আমি কিভাবে আপনার আসলো, দিস ইজ মাই দলের সাথে তো আপনি এখন সম্পৃক্ত, দিস ইজ মাই বিশ্বাস। বিশ্বাস থেকে তো আমার বিশ্বাস, আপনি আমার বিশ্বাসের কথা আমি বলতে পারবো না। আপনি কেন আমাকে এখানে মাঝখানে প্রশ্ন করবেন? আমার বিশ্বাস, কারণ ওনাকে আমি যতদিন যাবৎ চিনি এবং জানি, উনি দেশে ফিরে আসবেন। এবং তখন এই ওবায়দুল কাদের সাহেবদের মুখে কি চুনকালি পড়বে না, যারা বলছেন উনি পালিয়ে গেছেন মামলার ভয়ে, উনি আর আসবেন না। সুতরাং রাজনীতিবিদদের ওইভাবে কথা বলা উচিত, নিজের অবস্থানটা মর্যাদা রেখে। এটা হলো অনুরোধ, নট পরামর্শ। আরেকটু কথা আমি বলে আমি শেষ করব, যে ওই রোডম্যাপ নিয়ে তো কোনো আলোচনা হলো না, এগুলো নিয়ে আলোচনা করতেও চাই না। তো আপনারা এই যে আওয়ামী লীগের লোকজন এবং সুভাষবাবুদের মতো নিরপেক্ষ আওয়ামী বিশ্লেষক, তারা বিএনপিকে তুলে করার জন্য সুযোগ পাচ্ছে কিভাবে জানেন? বিএনপির দুর্বলতার জন্য। বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল অবস্থায় আছে, বলা যায় লেজেগোবর অবস্থায় আছে, জগা খিচুড়িও বলতে পারেন। এই কারণে আজকে বিএনপির প্রতিরোধ ক্ষমতাহীনতার কারণে আজকে আওয়ামী লীগ বিএনপির উপর চড়াও হতে পারছে। কারণ আওয়ামী লীগ দেখেছে যে বিএনপিকে চর মারলেও না করে না, লাথি মারলেও না করে না, একদম মজার জিনিসটি, যা খুশি তাই করা যায়, তাই করছে তারা। তাহলে আপনি স্বীকার করে নিচ্ছেন যে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল? অফকোর্স দুর্বল, এবং দুর্বলতার কারণ আছে। বিএনপিকে আমি এখন বিএনপির বন্ধুরা হয়তো অসন্তুষ্ট হবে, হোক, তাতে কিছু যায় আসে না। বিএনপিকে ছেটে ফেলার একটা চেষ্টা চলছে, লোক কমানোর চেষ্টা চলছে। একটা মাত্র উদাহরণ দেব,
জাহাঙ্গীর আলম শিকদার নামে এক ভদ্রলোক আছে, আমার খুব পরিচিত, ঘনিষ্ঠ, একসাথে যাচাজ করেছি আমরা, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা। উনি ওই 2 দিন আগে না 3 দিন আগে ওই ফেসবুকে একটা লাইভ কথা বলেছিলেন, কার সম্পর্কে, ওই বিএনপির যে বর্তমান সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, তার কিছু ওই সাংগঠনিক কর্মকাণ্ডের ব্যাপারে উনি মুখ খুলেছিলেন। গতকাল তাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে এবং আমি শেষ করিনি এবং ওনাকে কোন রকম শোকজ করার প্রয়োজন বোধ করেন এই পার্টি। ঠিক এইভাবে বিএনপি নিবেদিত প্রাণ নেতা কর্মীদের দলের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে, যার জন্য আজকে বিএনপি দুর্বল, তাদের কোনো শক্তি নাই এবং শক্তিহীনতার কারণে সুভাষ বাবুদের দল আওয়ামী লীগ তাদেরকে আপনার কাছে আমি শেষ করতে হচ্ছে, তবে আপনার কাছে একটি প্রশ্ন ভবিষ্যতের জন্য রয়ে গেল আমার কাছে, সেটি হচ্ছে যে আমরা কিন্তু দেখলাম কয়েকদিন আগে বিএনপির এই নেতৃত্বে কিন্তু জেনারেল মাহবুব মুখ খুলেছেন, এম কে আনোয়ার মুখ খুলেছেন, তারা কিন্তু বলছেন যে বিএনপির রাজনীতি আর কৃতদাস একই কথা। ভবিষ্যতের বর্তমানে এক লাইনে দিয়ে দিই, ওনারা যেটা এখন করছেন আমি 1 বছর আগে থেকে সেই মুখ খুলেছি, আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। জনাব সুরেশ, আমি একটু আপনার কাছে অন্য প্রসঙ্গে যাব। জেএসডি সভাপতি জনাব আসম আব্দুর রব, তিনি কয়েকদিন আগে একটি ঘরোয়া পরিবেশের রাজনীতি করছিলেন এবং সেখানে আমরা দেখেছি যে তিনি বলেছেন যে এখানে পুলিশ গিয়েছে, সেখানে তিনি বলেছেন যে আমি আমার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু রাজনীতিবিদদের কে নিয়ে আমি আলোচনা করছি। আমার প্রশ্ন হচ্ছে, সেখানে বি চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন, সেখানে ডক্টর কামাল হোসেন উপস্থিত ছিলেন, সেখানে কাদের সিদ্দিকী সাহেব উপস্থিত ছিলেন, সেখানে মাহির চৌধুরী সাহেব, তারা তার কোন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বা সমসাময়িক রাজনীতিবিদ আমার ঠিক জানা নাই, বাট তিনি এক ধরনের আঙ্গুল তুললেন যে সরকারের দিকে, যে তাকে এই ধরনের কথা বলতে দেওয়া হয়নি। এটা যদি আপনি বলেন। না, আমি এই বৈঠক সম্বন্ধে আমি মন্তব্য করবো না এই কারণে যে বাংলাদেশের এই যে ষড়যন্ত্রের রাজনীতির যে তত্ত্বের যে জায়গাটি, ষড়যন্ত্রের রাজনীতি, সেই রাজনীতিটা সব সময় হচ্ছে, সব সময় জাতীয় আন্তর্জাতিক ভাবে এই সরকারকে নানান রকম বিপদে ফেলবার জন্য এবং এই সরকারকে নানাভাবে বিতর্কিত করবার জন্য নানা রকম চক্রান্ত হচ্ছে। আমি বলি ওখানে একজন। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ। দর্শক মন্ডলী, কাল আবারও দেখাবেন নতুন কোনো অতিথির সাথে। শুভরাত্রি।